আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের বহরে কাসেম ব্রিগেডসের আক্রমণ, বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরান আমেরিকা সংঘাত আবার জ্বলে উঠেছে, খামেনির বার্তায় নতুন ধাক্কা। ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা ইসরায়েলের। এশিয়ার দাবার ছক উল্টে গেছে, পাক পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে ঘুম হারাম ভারতের। উত্তরাখণ্ডের মানচিত্র থেকে মুছে যেতে পারে ভারতের হিমাচল প্রদেশ। ভারত পাকিস্তানে এক দানবের তাণ্ডব, কিয়ামতের সাথে তুলনা। আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান ভারতে গ্রেফতার। স্বাধীনতা দিবসে রুশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের নজিরবিহীন হামলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হিংস্রতার ছাপ। কখনো ইসরায়েলি বিমান থেকে গোলাবর্ষণ, আবার কখনো স্থল অভিযানে মৃত্যুকূপে পরিণত হয়েছে ফিলিস্তিনিদের আশ্রয়স্থল। গতকাল গাজা সিটির উত্তরাঞ্চলের সাবরা, জেইতুন, জাবালিয়া, আল নাজলা ও জিকরিম ক্রসিং এ ভারী অস্ত্র নিয়ে হামলে পড়ে নেতানিয়াহুর বাহিনী। এতে রক্ত ঝরেছে একজন গণমাধ্যম কর্মী সহ বহু শিশু ও ফিলিস্তিনির প্রাণ। ত্রাণ সংগ্রহে যাওয়া ক্ষুধার্তদের মৃত্যুর পর কবর দেওয়ার মতো মাটিও জুটছে না তাদের কপালে। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজা সিটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। এদিন নেতানিয়াহু সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তারা। এছাড়া দুটি ইসরায়েল ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে কাসাম ব্রিগেডস। অপরদিকে সেনা ঢুকেছে গাজায়, রক্ত ছড়ছে ইসরায়েলে, এমনই প্রতিবাদী স্লোগান ও ব্যানার ফেস্টুন হাতে নেতানিয়াহু ও চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ছিল তেল আবিব। চলমান আগ্রাসন বন্ধের দাবিতে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলেন, আমাদের প্রতিবাদ ইসরায়েল সরকারের বিরুদ্ধে, বিশেষ করে নেতানিয়াহুর বিরুদ্ধে। তিনি জনগণের দাবিকে কলুষিত করেছেন। আমরা যুদ্ধ চাই না, চাই আমাদের প্রিয়জনরা ঘরে ফিরে আসুক। সরকারের উপর চাপ অব্যাহত রাখতেই কঠোর অবস্থান নিয়েছে তারা। গাজা দখলের পরিবর্তে চুক্তির মধ্য দিয়ে জিম্মিদের ফিরে পেতে চান আন্দোলনকারীরা। জনগণের দাবি পূরণে ব্যর্থ সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আগাম নির্বাচনেরও দাবি তুলেছেন তেল আবিবের বাসিন্দারা। ইরান আমেরিকার সংঘাত আবার জ্বলে উঠেছে, খামেনির বার্তায় নতুন ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতা রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি অমীমাংসিত এবং তেহরান কখনোই ওয়াশিংটনের নির্দেশ মানতে চাপের কাছে নতি স্বীকার করবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান জুন মাসে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনা বোমা হামলার স্বীকার করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করে। শুক্রবার ইরান ও ইউরোপীয় দেশগুলো তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার পূর্ণাঙ্গ আলোচনার পুনরায় উদ্যোগ নিতে সম্মত হওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির এই মন্তব্য আসে। তিনি বলেন, তারা চায় ইরান যেন আমেরিকার অনুগত হয়। যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে তাদের বিরুদ্ধে ইরানি জাতি তার সমস্ত শক্তি দিয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, যারা আমাদের বলে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান না দিতে, সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে, তারা কেবল বাহ্যিক দিকটি দেখে। এই বিষয়টি অমীমাংসিত। ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি জানিয়েছে, তেহরান আলোচনায় ফিরতে অস্বীকৃতি জানালে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে ইরানের দাবি তারা কেবলমাত্র পারমাণবিক শক্তি উন্নয়নে আগ্রহী। ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে একটি সেনা ঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতি
দিতে আইডিএফ দাবি করেছে হুথি সরকারের সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে সানায় অবস্থিত ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদও রয়েছে, যেখান থেকে হুথিরা সামরিক অভিযান পরিচালনা করে। এছাড়া আশার এবং হিজাজ এই যে দুটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেগুলো সামরিক কর্মকাণ্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ করত। এতে আরো বলা হয়, অভিযানে যুদ্ধ বিমান এবং জ্বালানিবাহী বিমান সহ প্রায় 1 ডজন ইসরায়েলি বিমান অংশ নিয়েছিল, যারা 4টি লক্ষ্যবস্তুতে 30টিরও বেশি বোমা নিক্ষেপ করে। এর আগে গত শুক্রবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা। এতে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে আইডিএফ। ইয়েমেনি গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় নৃশংসতা এবং অবরোধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে এবং তাদের সামরিক অভিযানকে কেউ থামাতে পারবে না। সূত্র টাইমস অফ ইসরায়েল। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের চলমান ঢাকা সফরকে ঘিরে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে নানা জল্পনা কল্পনা চলছে। প্রায় 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের উচ্চ পর্যায়ের সফরকে ঐতিহাসিক বলছে ইসলামাবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের কূটনৈতিক মহল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের উপর গভীর নজর রাখছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে ইসলামাবাদ ঢাকায় নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চাইছে। ভারতের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে, কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় ঢাকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতেও একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, পাকিস্তান সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে। অন্যদিকে বাংলাদেশেরও পাকিস্তানের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে বিভিন্নভাবে উপকৃত হওয়ায় সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ভারত সার্ককে নিষ্ক্রিয় করে রেখেছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় সার্ককে পুনরায় সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়েছে। এটিও ভারতের জন্য একটি উদ্বেগের বিষয়, কারণ সার্কের কার্যকারিতা ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। ঢাকা সফররত ইশাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। এই সফরের ফলাফল কি হয় তা নিয়ে দিল্লি সতর্ক দৃষ্টি রাখছে বলে উল্লেখ করা হয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। বিশ্লেষকরা বলেন, গত 15 বছর ধরে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের ভারতের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে গত বছর তার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তান ও বাংলাদেশ ঘনিষ্ঠ হচ্ছে এবং তারা সরাসরি বাণিজ্য বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। ভারতের ঘনিষ্ঠ সম্পর্ককে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ পাকিস্তান তাদের ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী। ভারতের সাথে চীনের সীমান্ত সমস্যা রয়েছে এবং চীন ঐতিহাসিকভাবে পাকিস্তানকে সমর্থন করে এসেছে। ভারতের সাথে সামরিক সংঘর্ষে চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান। এতে পরিস্থিতি আরো জটিল হয়েছে। টকশোতে আলোচকরা আঞ্চলিক দাবার ছকে একটি পরিবর্তনের ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চীনকে প্রতিহত করার জন্য ভারতকে একটি প্রতিপক্ষ হিসেবে দেখে এলো সাম্প্রতিক কিছু ঘটনা উল্টো দিকে যেতে দেখা যাচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রের ভারতের উপর শুল্ক আরোপ ভারতকে চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে প্ররোচিত করতে পারে। বারবার বিপর্যয়ের মুখোমুখি ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত উন্নয়নের চাপ নিতে পারছে না পাহাড় এবং প্রকৃতি। এভাবে চলে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড মানচিত্র থেকে মুছে যেতে পারে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বর্ষা মৌসুমে একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। 5 আগস্ট ধাবালির পরে চামোলি জেলায় দুর্যোগ দেখা দেয়। এর আগে 2021 সালে সেখানে মহা বিপর্যয় হয়েছিল। শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টির ফলে থারালির বিভিন্ন অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। কোটদ্বীপ, রাদিবাগ, আপার বাজার, কুলসারি, চেপডো, শাকওয়ারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকৃতির রসে পড়েছে। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে,
হরপা বান বা আকস্মিক বন্যায় থারালি সরকারি কার্যালয় এবং আশপাশের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েকজনের নিখোঁজ হওয়ার খবরও রয়েছে। শাকওয়ারা গ্রামে এক তরুণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে প্রশাসনের আশঙ্কা। চবডো বাজার এলাকায় এক বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, টানা বৃষ্টিতে টুনরি এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিপজ্জনক অবস্থায় পিন্ডার নদী। থারালির সঙ্গে সংযোগের পথ কর্ণপ্রয়াগ গোয়ালদাম জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। থারালি থেকে শাকওয়ারা যাওয়ার রাস্তাটিও বন্ধ রাখা হয়েছে ধসের কারণে। বন্ধ রয়েছে ডুংরির দিকে যাওয়ার রাস্তাটিও। চলতি পরিস্থিতিতে 3টি ব্লকের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। এদিকে একাধিক বাজার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি এলাকায় বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য এবং পর্যটনের চাহিদাকে মাথায় রেখে গত কয়েক বছরে নির্মাণের কাজ চলেছে। দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান এবার পারমাণবিক শক্তি বা সীমান্ত সংঘাত নয়, তাদের সবচেয়ে বড় হুমকি এক অভিন্ন এবং অদৃশ্য দানব ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। ধ্বংস ক্ষমতায় একে পারমাণবিক বিস্ফোরণের সাথেও তুলনা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কালো পানি, পাথর আর কাদায় স্রোত ভাসিয়ে নিচ্ছে ঘরবাড়ি এবং মানুষ। শত শত প্রাণ ঝরে যাচ্ছে প্রতিদিন। গত শুক্রবার থেকে বিরল মেঘ ভাঙা বৃষ্টিতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পাহাড়ি জেলাগুলো ব্যাপক প্লাবন দেখা গিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বনি জেলা, যেখানে 1 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। প্রাণঘাতী বর্ষণে শুধু ওই জেলা থেকেই 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গোটা পাকিস্তানের মৃতের সংখ্যা প্রায় 800 জন ছুঁয়েছে। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় শুক্রবার মধ্যরাতে ঘটে মেঘ ভাঙা বৃষ্টি। মুহূর্তেই ধসে পড়ে বাড়িঘর, দোকানপাট এবং রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক তরুণী। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে স্থানীয় মানুষ। এর আগে জম্মু কাশ্মীরের চাস্তি গ্রামে মেঘ বিস্ফোরণে সৃষ্টি আকস্মিক বন্যায় প্রায় 60 জনের মরদেহ উদ্ধার করা হয়। আবহাওয়াবিদদের মতে, কোনো ছোট এলাকায় 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি বলা হয়। এটি প্রচন্ড তীব্র এবং স্বাভাবিক ভারী বৃষ্টির তুলনায় অনেক বেশি ধ্বংসাত্মক। আকস্মিক বন্যা এবং ভূমিধস সৃষ্টি করে মুহূর্তেই বিপর্যয় ডেকে আনে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী কমিশনার এএসপি মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি রংপুরের আবু সাইদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। শনিবার সন্ধ্যায় আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে টহলরত বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় মোহাম্মদ আরিফুজ্জামানের কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র, সরকারি নথি উদ্ধার করে ভারতের পুলিশ। তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার শাহীপাড়া এলাকায়। আরিফুজ্জামান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত APBN-2 এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। গত 14 অক্টোবর থেকে তিনি বিনা অনুমতিতে তার কর্মস্থলে উপস্থিত ছিলেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং সেই থেকে তিনি পলাতক ছিলেন। এদিকে শনিবার সন্ধ্যায় এএসপি আরিফুজ্জামানকে আটকের খবর ছড়িয়ে পড়ার পরেই তার পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বিএসএফ এবং স্থানীয় পুলিশের পক্ষ থেকেও গোপনীয়তা বজায় রাখা হয়। আরিফুজ্জামানের বিরুদ্ধে 14A ফরেনার্স আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে 12 ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তায় তাকে বসিরহাট মহকুমা আদালতে নেওয়া হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারক। যুদ্ধ বন্ধের সম্ভাবনার মধ্যে কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ করেছে মস্কো। এই নিয়ে দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনা। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেই নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বেড়ে চলেছে উত্তেজনা। মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় সময় রোববার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় কিয়েভ। জানা যায়, এ সময় বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন ভূপাতিত করেন রুশ সেনারা। হামলায় বিদ্যুৎ গ্রিডের একটি
একটি অংশ ক্ষতিগ্রস্তের পাশাপাশি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তবে রেডিয়েশন স্তর স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের স্বাধীনতা দিবসে চালানো এই ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। তবে জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা বারবার উভয় পক্ষকে পরমাণু স্থাপনার আশেপাশে হামলার ব্যাপারে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আসছে। এর মধ্যে ইউক্রেনকে ৩৫০০-এর বেশি এয়ার-লাঞ্চড ক্রুজ মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা আগামী ৬ সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের উপর বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে পেন্টাগন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইসরায়েলের বহরে কাসেম ব্রিগেডসের আক্রমণ, বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরান আমেরিকা সংঘাত আবার জ্বলে উঠেছে, খামেনির বার্তায় নতুন ধাক্কা। ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলায় ইসরায়েলের। এশিয়ার দাবার ছক উল্টে গেছে, পাক পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে ঘুম হারাম ভারতের। উত্তরাখণ্ডের মানচিত্র থেকে মুছে যেতে পারে ভারতের হিমাচল প্রদেশ। ভারত পাকিস্তানে এক দানবের তাণ্ডব, কিয়ামতের সাথে তুলনা। আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান ভারতে গ্রেফতার। স্বাধীনতা দিবসে রুশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের নজিরবিহীন হামলা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।